মীর হুদা এন্টারপ্রাইজ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 10% হারে 4,000 টাকার উপকরণ বা কাঁচামাল ক্রয় করে তার সম্পূর্ণটুকু দিয়ে উৎপাদিত পণ্যের একটি অংশ আদর্শ হারে 3,000 টাকা মূল্যে এবং বাকি অংশ হ্রাসকৃত হারে 2,000 টাকা মূল্যে বিক্রি করে। তো এক্ষেত্রে আংশিক উপকরণ কর রেয়াত কত তা আমরা হিসাব করব। তো শুরুতেই আমরা এক্ষেত্রে ক্রয়ের বিপরীতে মোট কত টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছিল সেটা বের করব। তো এটা আমরা এভাবে করে লিখতে পারি যে ক্রয়ের বিপরীতে পরিশোধিত ভ্যাট, ভ্যাট বা মূসক এভাবে লিখতে পারেন। তো পরিশোধিত ভ্যাট হচ্ছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 4,000-এর 10%। তো এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটারেই করা যায়, যে 4,000 ইন্টু 10 লিখে পার্সেন্ট বাটন থাকে, নর্মাল ক্যালকুলেটারই আছে। তো আমরা খাতা কলমে করলে আসলে আমরা এইভাবে করে দেখাই। তো এখানে 100 দিয়ে আসলে 4,000-কে ভাগ দিলে মানে কাটাকাটি করলে হয় 40, 40 আর 10 গুণ দিলে হয় 400, তার মানে টোটাল 400 টাকা ভ্যাট আসলে এই উপকরণ ক্রয়ের বিপরীতে আসলে পরিশোধ করা হয়েছিল। তো এখানে একটা ব্যাপার বলি আপনাদেরকে যে আইনের যে ধারা 47 সেখানে একটা উপকরণ কর রেয়াত হিসাব করার একটা সূত্র দেওয়া আছে। তো আপনারা যদি সেই সূত্রটা ফলো করেন, না করলেও কোনো সমস্যা নাই। তো সূত্র ফলো করলে এখানে ভ্যাট লিখে আপনারা এখানে কমা দিয়ে আই লিখতে পারেন। এটাকে তারা আসলে আই দিয়ে প্রকাশ করছে। মানে মোট কত টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে সেটা আসলে আই। এরপরে এখানে লিখতে হবে যে কত টাকার উপকরণ আসলে আদর্শ হারে বিক্রি করা হয়েছে। তো আদর্শ হারে বিক্রি করা হয়েছে যে টাকাটা, সেই টাকাটাকে আসলে বলে টি, টি বলে। তো টি এর একটা পরিচয় চাইলে আপনারা লিখতে পারেন যে যে উপকরণের বিপরীতে এই সরি যে মানে যে উৎপাদিত পণ্য বিক্রয়ের বিপরীতে আপনি রেয়াত পাবেন। ঠিক আছে? তো সেই মূল্যটা আপনারা চাইলে টি দিয়ে লিখতে পারেন। তো সাধারণত এই জিনিসটা এভাবে করে আসলে অনেকে লিখে না। সরাসরি এরকমের লিখে দেয় যে তারপর আপনি এখানে লিখতে পারেন, সরাসরি টি দিয়ে লিখতে পারেন যে টি হচ্ছে 4,000 টাকা। কারণ সরি 4,000 টাকা না, 3,000 টাকা। 3,000 টাকা হচ্ছে আসলে টি। কারণ আদর্শ হারে আ যে পণ্য বিক্রি করছেন সেটা। তো এটা চাইলে আপনি এখানে লিখতে পারেন যে হারে আ আদর্শ হারে আ বিক্রিত আ উৎপাদিত পণ্যের, ঠিক আছে? উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য। মানে কত টাকা মূল্যে বিক্রয় করা হয়েছে। এই বিক্রয় মূল্য এটাকেই আসলে কমা দিয়ে টি বলে। তো টি সমান এই আমাদের এই ক্ষেত্রে ৩,০০০ টাকা। এভাবে লিখতে পারেন। তাহলে এখান থেকে এতটুকু কেটে দিই। ঠিক আছে? দরকার নেই ৩,০০০ টাকা। তো এভাবে লিখতে পারেন। এরপরে ওই সূত্রের মধ্যে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আয়। তো আয় হচ্ছে আসলে মোট কত টাকা বিক্রয় মানে করছেন, যে কত টাকার উপকরণ আসলে বিক্রি করা হয়েছে একটা নির্দিষ্ট কর মেয়াদে। কারণ সাধারণত একটা কর মেয়াদে কোনো একটা উপকরণ দিয়ে উৎপাদিত পণ্য আসলে বিক্রি করা হয়। তো তার বিপরীতে আসলে রেয়াত নেওয়া হয়। তো মোট কত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে। তাহলে মোট বিক্রয় মূল্য দিয়ে আপনারা এভাবে লিখতে পারেন যে মোট বিক্রয় মূল্য। তারপরে এখানে লিখতে পারেন যে উৎপাদিত পণ্যের মোট বিক্রয় মূল্য। এভাবে করেও লিখতে পারেন যে উৎপাদিত পণ্যের মোট বিক্রয় মূল্য। আসলে অনেকভাবে অনেক কিছু লেখা যায়। সোজা কথা যে আপনি আসলে হিসাবটা দেখাতে পারলেই চলে। বিক্রয় মূল্য। এসব মূল্য কিন্তু আসলে সব ভ্যাট ছাড়া। তো এটাকে আসলে আমরা কমা দিয়ে আসলে আমরা এটাকে এ বলি, এ। ওকে? এটাকে আমরা এ লিখতে পারি, এ। এ। তো এ সমান এই জায়গায় দেখতেই পাচ্ছেন যে ৩,০০০ টাকা হচ্ছে আদর্শ হারের ছিল। তো ৩,০০০ যোগ হচ্ছে আর ২,০০০ টাকা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্রাসকৃত হারে বিক্রি করছিল। তো ২,০০০ টাকা হচ্ছে আসলে হ্রাসকৃত হারের আ মানে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য। তো টোটাল হচ্ছে ৫,০০০ টাকা। এই। এরপরে আপনারা এই লাস্টে হিসাব করবেন যে অতএব দিয়ে হিসাব করতে পারেন আংশিক উপকরণ কর রেয়াত। আংশিক উপকরণ কর রেয়াত। তো আসলে কলম দিয়ে লিখতেছি তো এইটা এজন্য হাতের লেখাটা বেশি খারাপ দেখাচ্ছে। তো এবারে আপনারা এখানে চাইলে ওই সূত্রটা লিখতে পারেন I ইকুয়াল টু টি বাই এ। তো এই জায়গাতে এরপরে আপনার I ইকুয়াল টু টি বাই এ দেওয়ার পরে এই যে নিচে আই এবার মান জাস্ট বসাবেন। আই এর মান আমাদের উপরে ছিল হচ্ছে মোট ভ্যাটের পরিমাণ। তো আই এর মান হচ্ছে 400 টাকা। এরপরে গুণ হচ্ছে টি। টি হচ্ছে যে আমাদের এই জায়গায় হচ্ছে ৩,০০০ টাকা। মানে আদর্শ হারে যে পণ্য বিক্রি করছিলেন। আর নিচে হচ্ছে ৫,০০০ টাকা। এই। তো এবার আপনারা এখানে এভাবে করে হিসাব করতে পারেন, এই শূন্য আর এই শূন্য কাটা। ঠিক আছে? এবার ৫ দিয়ে এই ৪০০ কে কাটলে মানে ৫ দিয়ে ৪০ কে ভাগ দিলে ৮ আর একটা শূন্য।
তার মানে 3 8 24 240 টাকা। এই 240 টাকা এটি হচ্ছে আমাদের আসলে উত্তর। মানে 240 টাকা উপকরণ কর রেয়াত পাওয়া যাবে। মানে 240 টাকা ভ্যাট, মানে 400 টাকা থেকে 240 টাকা আপনি আসলে রেয়াত পাবেন। তো এক্ষেত্রে এই সমাধানটা কেউ যদি সরাসরি এভাবে করে যে জাস্ট আংশিক উপকরণ কর রেয়াত, এভাবে করলেও কিন্তু আসলে কেউ হয়তো নাও কাটতে পারে। আংশিক উপকরণ কর রেয়াত, ঠিক আছে? মানে আপনার কাছে যদি সময় কম থাকে, একবারে আপনি এই জায়গায় দেখবেন যে কত টাকার আসলে কত টাকা ভ্যাট হয়েছিল, টোটাল ভ্যাট। তো টোটাল ভ্যাট হচ্ছিল 4,000 টাকার পণ্য কিনেছিলেন। তো 4,000-এর 10%। এরপর এইটা হচ্ছে আসলে আমার টোটাল ভ্যাট। আপনি এটাকে চাইলে একটা ব্র্যাকেট দিয়ে বোঝাতে পারেন যে এটা আসলে 400 টাকা। এরপর এই টাকার উপরে আপনি আসলে রেয়াত পাবেন। তো রেয়াতের ক্ষেত্রে হিসাবটাও এভাবে করে দেখাতে পারেন যে উপরে হচ্ছে আসলে আদর্শ হারে যে বিক্রি করছিলেন সেই টাকাটা এখানে লিখতে পারেন যে আদর্শ হারে 3,000 টাকা বিক্রি করা হয়েছিল। আর নিচে হচ্ছে মোট 3,000 টাকা আদর্শ হারে আর 2,000 টাকা হ্রাসকৃত হারে বিক্রি করা হয়েছিল। তো এইটা হিসাব করেও যদি আপনি একবারে দেখান তাও আপনার 240 টাকা আসবে। তো এইভাবে হিসাবটা যদি আপনি দেখান তাও আপনার অ্যান্সারটা, মানে তাও আপনি হয়তো পরীক্ষায় আসলে মার্ক পাবেন। তো এবার আমরা আরেকটা উদাহরণ দেখব। তো এই উদাহরণে বলা আছে যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান আদর্শ হারে 2,000 টাকা মূল্যে 25 কেজি উপকরণ ক্রয় করে। আচ্ছা, এখানে একটা কথা কিন্তু আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে যে অনেকে কিন্তু এটা অনেক সময় ভুল করে বসে, যে অনেকে মনে করে যে উপকরণ ক্রয়ের সময় যদি আদর্শ হারে না কিনে, মানে 15% হারে না কিনে তাহলে রেয়াত পাওয়া যাবে না। আসলে এরকম কোনো শর্ত ধারা 46-এ বলা নাই। তো আপনি যে হারেই উপকরণ কিনেন না কেন, আপনি অবশ্যই সেই মানে পরিশোধিত যে ভ্যাট, মানে উপকরণের বিপরীতে যে পরিশোধিত ভ্যাট, সেই ভ্যাটটা আপনি রেয়াত নিতে পারবেন। শুধুমাত্র টার্নওভার ট্যাক্স বা সম্পূরক শুল্ক এগুলো রেয়াত নেওয়া যায় না, শুধু ভ্যাটের ক্ষেত্রে। ঠিক আছে? তো টার্নওভার ট্যাক্স, মানে টার্নওভার কর যে পরিশোধ করা হয় সেক্ষেত্রে রেয়াত নেওয়া যায় না, রেয়াত পাওয়া যায় না। তো অন্য সব ক্ষেত্রেই আপনি মানে আদর্শ হারে হতে হবে এমন না, এমনকি সুনির্দিষ্ট কর আরোপিত এরকম যদি কোনো পণ্য বা সেবা থাকে সেগুলো ক্রয়ের বিপরীতে পরিশোধিত যে ভ্যাট সেটাও কিন্তু আপনি রেয়াত পাবেন। ওকে? কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 15% হারে বিক্রি করতে হবে। তো আমাদের এই যে এক্সাম্পলে আপনি দেখতে পাচ্ছেন যে আদর্শ হারে 2,000 টাকা মূল্যে 25 কেজি উপকরণ ক্রয় করে। তো এখানে আপনি আসলে কত টাকা ভ্যাট আপনি হিসাব করতে পারবেন যে মানে 25 কেজি বলা আছে কিন্তু এখানে টোটাল মূল্যও দেওয়া আছে 2,000 টাকা। 2,000 টাকাকে 25 দিয়ে ভাগ দিয়ে কিন্তু আপনি আসলে পার কেজির মূল্যটা বের করতে পারেন। যদিও আমাদের লাগবে না। ওকে? তো এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা ভ্যাট দেওয়া হয়েছিল, 2,000 টাকার জাস্ট 15% এই টাকা ভ্যাট দিয়ে উপকরণ কেনা হয়েছিল। এরপরে সেই উপকরণের আপনারা দেখতে পাচ্ছেন যে তার মানে ওই উপকরণের মোট যে 25 কেজি উপকরণ, সেই 25 কেজি উপকরণের 13 কেজি উপকরণ দিয়ে এ নামক একটি পণ্য আর 12 কেজি উপকরণ দিয়ে বি নামক আরেকটি পণ্য, মানে এখানে বলা আছে ভিন্ন ভিন্ন, মানে এ আর বি নামক দুইটি ভিন্ন ভিন্ন পণ্য প্রস্তুত করে, একদমই ভিন্ন। ঠিক আছে? যে ভিন্ন ভিন্ন বলতে বোঝায় দুইটা পণ্যের হয়তো এসএস কোডও ভিন্ন। তো যাই হোক, এখন এখানে বলা আছে যে এ পণ্যটি আদর্শ হারে এবং বি পণ্যটি হ্রাসকৃত হারে স্থানীয় বাজারে বিক্রি করে, মানে এক্সপোর্ট করেনি। তো এক্ষেত্রে আংশিক উপকরণ কর রেয়াত কত? তো আপনারা মোটামুটি এতটুকু বুঝতে পারছেন যে একটু আগে আমি বললাম, একটা এক্সাম্পল অলরেডি দেখছিও আমরা, যে যদি আদর্শ হারে আপনি বিক্রি করেন তাহলে আপনি রেয়াত পাবেন। তো এটা কিন্তু আসলে ধারা 46-এ কিন্তু বলা আছে। আমি আর এটা এখানে আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। ধারা 46-এ যে ঠতে বলা আছে, মানে ধারা 46-এর উপধারা 1-এর দফা ঠতে বলা আছে। ঠিক আছে? রপ্তানির ক্ষেত্রেও রেয়াত পাওয়া যায়, আর এছাড়া যদি 15%-এর নিচে যদি বিক্রি করেন তাহলে রেয়াত পাবেন না। মানে কোন কোন ক্ষেত্রে রেয়াত পাওয়া যায় না আসলে এটা সেটার লিস্ট। তো যাই হোক, তো এই সংক্রান্ত কিন্তু আমাদের কিন্তু আরেকটা ভিডিও আছে, যে সেই ভিডিওতে আমি আসলে দেখিয়েছি যে সেখানে আপনারা এইভাবে করে মানে কিভাবে এই জিনিসগুলো আসলে এন্ট্রি দিবেন। তো একটা ব্যাপার আপনাদেরকে সবসময় আমি বলি, সেটা হচ্ছে যে যারা নতুন করে ভ্যাট শিখতে আসেন বা যারা এই ভ্যাটের পরীক্ষাতে অংশগ্রহণ করবেন, মানে মূসক পরামর্শক পরীক্ষাতে, তো আপনারা যদি দাখিলপত্র কিভাবে পূরণ করতে হয় সেই দাখিলপত্র পূরণ করা থেকেই যদি আপনাদের ভ্যাট শেখা শুরু করেন তাহলে কিন্তু আপনারা অনেক সহজে বা অল্প সময়ে, এটা আমার মতামত আর কি, যে অল্প সময়ে আসলে ভ্যাট শিখতে পারবেন। কিন্তু তা না করে আপনি যদি আইনের ধারা 1, 2, 3 এভাবে করে বুঝে বুঝে মুখস্থ করার চেষ্টা করেন বা যেভাবে হোক সেগুলো বোঝেন, তাহলে কিন্তু আসলে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এ পণ্যটি আদর্শ হারে আর বি পণ্যটি হ্রাসকৃত হারে বাজারে বিক্রি করে। তো এই ক্ষেত্রে উপকরণ কর রেয়াত আমরা হিসাব করব। তো এই ক্ষেত্রে আমরা যদি এভাবে করে সমাধানটা করি, যে সমাধানটা করবে এইভাবে, যে এখানে কিন্তু মূল্য দেওয়া নাই, এখানে বলা আছে যে আহ, মানে কত 13 কেজি আর 12 কেজি। তো এক্ষেত্রে আমরা যদি শর্টকাটে যদি একবারে করি, যে উপকরণ কর রেয়াতটা, ঠিক আছে, যে উপকরণ কর রেয়াত জাস্ট লিখলাম। তো এটা ইংলিশে লিখি ইনপুট ট্যাক্স বা উপকরণ কর রেয়াত। তো আপনি যদি এইভাবে করে হিসাব করেন যে 2,000 এর এর বা গুণ 2,000 এর 15%, 15% মানে আসলে 15/100 একবারে।
ঠিক আছে? এরপরে গুণ এটার একটা অংশ। তো এই অংশটা হচ্ছে ওই যে একটু আগে আমরা দেখাইছিলাম যে T/A। তো T হচ্ছে বিক্রয়মূলক। কিন্তু কেউ যদি এখন এটা এইভাবে করে করে যে উপকরণ করে রেয়াত পাওয়া যাবে, আসলে আদর্শ হারে বিক্রি করছে এ পণ্যটা। তো এই পণ্যটা তৈরি করতে যে উপকরণ লাগছিল সেটা হচ্ছে আসলে 13 কেজি। 13 কেজি উপকরণ দিয়ে এ পণ্য তৈরি করছে। আর নিচে হচ্ছে মোট উপকরণের পরিমাণ 13 যোগ 12। ওকে, তো এই জায়গায় আসলে ভ্যাটের পরিমাণ কিন্তু আসলে এতটুকু এতটুকু আসলে ভ্যাট। তো এটা 100 দিয়ে 2000কে কাটলে আসলে 20, আর 20 আর 15 গুণ করলে 300 টাকা। তো 300 টাকা ভ্যাটের কত টাকা উপকরণ করে রেয়াত পাবে, এই যে এই জাস্ট এইটা। তো এই জায়গায় যদি আপনি 13 আর নিচে হয় আসলে 25, তো 25 দিয়ে এটাকে ভাগ দিলে 12 হয়। তো 12 আর 13 গুণ দিলে 156 টাকা। 156 টাকা এটা উপকরণ করে রেয়াত পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষণীয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক উপকরণ করে রেয়াত হিসাব করার জন্য যে আমি এই যে একটা ভগ্নাংশ এখানে বসিয়েছি, এখানে নিচে হচ্ছে যে টোটাল যে উপকরণের পরিমাণ এটা কিন্তু সেটা মানে টোটাল 25 কেজি। টোটাল 25 কেজি উপকরণ দিয়ে সেখানে মানে পণ্য তৈরি করা হয়েছে মানে সব উপকরণ দিয়ে। তো সেখানে যে 13 কেজি উপকরণ দিয়ে যে পণ্যটা তৈরি করা হয়েছে যেটা হচ্ছে এ নামক পণ্য 13 কেজি, সেই এ নামক পণ্যটা কিন্তু আদর্শ হারে বিক্রি করছে। তো কথা হচ্ছে যে এটা দেখলে আপনার কাছে মনে হবে কিন্তু যে এটার সমাধান কিছু আসলে এইটা, কিন্তু আইনের ধারা যদি আপনি একটু বিশ্লেষণ করেন তো সেখান থেকে দেখবেন যে আসলে এইভাবে করে কিন্তু আপনি আসলে সমাধান করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই যে আইনের ধারাতে কিন্তু এই যে আংশিক উপকরণ করে রেয়াতের যে সূত্রটা, সেই সূত্রের মধ্যে কিন্তু এখানে বলাই আছে I × T/A। এখানে কিন্তু টি এর কিন্তু কথাটা একদম স্পষ্ট বলা আছে যে সরবরাহের মূল্য। এই যে এটা কিন্তু সরবরাহের মূল্য বলা আছে যে টি হইল কোনো কর্মমেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক ধারা 46-এর অধীনে উপকরণ করে রেয়াত প্রাপ্ত হয় এইরূপ সকল সরবরাহের মূল্য। তো আমরা ভ্যাট আইনে মূল্য বলতে কিন্তু আসলে বুঝি যে ভ্যাট ছাড়া যে মূল্য সেটা। ওকে, তো এখানে কিন্তু মূল্য হইতে হবে, কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু মূল্য না বসিয়ে কিন্তু আমরা কি বসিয়েছি, আহ, ওজন, তাও আবার উপকরণের ওজন, উৎপাদিত পণ্যের ওজনও না, উপকরণের ওজন বসিয়েছি। ঠিক আছে, তো এইভাবে করে আসলে এটা সমাধান করা যাবে না। একইভাবে এ এর ক্ষেত্রেও বলা আছে এ হইল কোনো কর্মমেয়াদে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত সকল সরবরাহের মূল্য, এটা অমূল্য। তার মানে কি, আপনার যে ভগ্নাংশটা এখানে হতে হবে সেই ভগ্নাংশটা অবশ্যই এই জায়গায় মূল্য অনুযায়ী হতে হবে, যেটা আমরা এর প্রথম যে সমাধানটা করছিলাম সেটার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে যে আমরা এখানে 3000/5000 দিয়েছিলাম। 3000 টাকায় আদর্শ হারে উৎপাদিত পণ্য বিক্রি করছিল, আর 5000 টাকা ছিল মোট উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য। ওকে, তো এই জিনিসটা আসলে একটু খেয়াল করতে হবে, এই জন্যই আসলে এই এক্সাম্পলটা তৈরি করা। তো এরকম প্রবলেম যদি পরীক্ষাতে আসে আপনি যেভাবে করে সমাধান করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। তো এরকম সাধারণত আসবে না, আর যদি আসেও বলবেন যে সমাধান করা সম্ভব না, কেন সম্ভব না একটু ব্যাখ্যা দিয়ে চাইলে বলতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে যদি এরকম করে বলা থাকে যে এরকম ব্র্যাকেটে বলে দেওয়া আছে যে এ ও বি এর বিক্রয় মূল্য হচ্ছে 1800 টাকা ও 1200 টাকা, যদি ব্র্যাকেটে এরকম করে নোট বা কোনো ভাবে যদি দেওয়া থাকে, বা এ ও বি এর যদি ইও দেওয়া থাকে, কি দেওয়া থাকে যে আহ, মানে প্রতি কেজির বিক্রয় মূল্য বা প্রতি এককের বিক্রয় মূল্য, তো তা থেকেও কিন্তু আপনি আসলে এ এর বিক্রয় মূল্য আর বি এর বিক্রয় মূল্য বের করতে পারবেন। ওকে, তো সেই এ এর বিক্রয় মূল্য আর বি এর বিক্রয় মূল্য বের করার পর বাকিটা আপনারা করতে পারবেন। তো এটা করে আসলে অ্যান্সারটা কত হয় এটা আসলে আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি আপনারা পারবেন, কারণ এখানে 1800 টাকা হচ্ছে আসলে উপরে দিবেন মানে আমাদের যে সেই ভগ্নাংশ সেই ভগ্নাংশের লবের মধ্যে হবে 1800, আর নিচে হবে 1800 যোগ 1200 মানে 3000, মানে উপরে হচ্ছে 1800 নিচে হচ্ছে 3000। তো এইভাবে করে কিন্তু আসলে আপনারা টোটাল কত টাকা রেয়াত পাবে মানে আংশিক উপকরণ করে রেয়াত সেটা আসলে আপনারা বের করতে পারেন। তো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এই এক্সাম্পলটাও সমাধান করবেন আপনারা। তো আপনারা সমাধান করে আমাকে উত্তর কমেন্টসে জানাবেন। তো এখানে এক্সাম্পলটা হচ্ছে যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 10% হারে 7200 টাকার উপকরণ বা কাঁচামাল ক্রয় করে। তো এখানে আপনারা খেয়াল করে দেখছেন যে 10% হারে কিন্তু উপকরণ ক্রয় করছে, কিন্তু রেয়াত নিতে পারবে, কারণ এটা হচ্ছে ইনপুট ভ্যাট। ওকে, ইনপুটের ক্ষেত্রে আপনি আসলে যে কোনো হারে কিনে রেয়াত নিতে পারবেন। তো এ তারপরে এখানে বলা আছে যে 7200 টাকার উপকরণ কিনে তার সম্পূর্ণটুকু দিয়ে মানে সব দিয়ে 10 কেজি এ, 8 কেজি বি মানে একটা পণ্য তৈরি করছে। ওকে, 4 কেজি সি, 2 কেজি ডি নামক পণ্য তৈরি করে। মানে প্রত্যেকটা পণ্যের আসলে এখানে ওজন দিয়ে দেওয়া আছে। ওজন মানে ভর দিয়ে দেওয়া আছে। প্রস্তুত করে স্থানীয় বাজারে বিক্রি করে। এরপর এখানে বলা আছে এ পণ্যটি আদর্শ হারে এবং বি পণ্যটি হ্রাসকৃত হারে বিক্রি করে। তো বোঝাই যাচ্ছে যে এই পণ্যের যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্যের উপরে মানে সেই বিক্রয় মূল্য হচ্ছে আপনি এই মানে আপনার ভগ্নাংশের যে লব সেই লবের মধ্যে এই বিক্রয় মূল্যটা হবে, যার সাহায্যে আপনারা আংশিক উপকরণ রেয়ারটা হিসাব করবেন। ওকে, অথবা এইভাবে বলতে পারেন যে এ পণ্য তৈরি করতে যে উপকরণটুকু লাগছিল যত টাকার উপকরণ সেই টাকার উপরে আপনি আসলে রেয়াত পাবেন, এভাবে বলতে পারেন। তো যাই হোক, এরপরে বলা আছে সি পণ্যটির ভ্যাট তৃতীয় তফসিল অনুযায়ী কেজি প্রতি 2.5 টাকা।
ঠিক আছে? এই তথ্যগুলো আসলে আমাদের হয়তো এই অঙ্ক করার ক্ষেত্রে মানে মনে হবে জানি লাগবে না। ঠিক আছে? তো দেখা যাক কি দাঁড়ায়। এরপরে ডি পণ্যটির ক্ষেত্রে মানে এইটুকু অন্তত বুঝতে পারছি যে সি পণ্যের ক্ষেত্রেও আপনি রেয়াত পাবেন না। এরপর হচ্ছে ডি পণ্যটি ১ম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত। তো এটার ক্ষেত্রেও আপনি আসলে রেয়াত পাবেন না। ওকে? তো এরপরে এখানে বলা আছে আংশিক উপকরণ করে রেয়াত হিসাব করুন। ঠিক আছে? তো এই ক্ষেত্রেও এই ব্র্যাকেটে কিন্তু এই বিক্রয় মূল্যগুলো দেওয়া আছে। যদি বিক্রয় মূল্যগুলো দেওয়া না থাকে তাহলে আপনি হিসাব করতে পারবেন না। তো আমরা একটু আগে যে এক্সাম্পল ২ দেখলাম মানে উদাহরণ ২ আর উদাহরণ ৩ এই ২ টার মধ্যে পার্থক্যটা কি? তো পার্থক্যটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে উদাহরণ ২ এ কিন্তু বলা ছিল যে উপকরণগুলোর ওজন দেওয়া ছিল। উপকরণগুলা যে কত, কত কেজি উপকরণ দিয়ে কোন, কোন পণ্য তৈরি করা হয়েছে। এখানে কিন্তু বলা আছে ১৩ কেজি উপকরণ দিয়ে A, ১২ কেজি উপকরণ দিয়ে B। আর এই জায়গায় যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলের মধ্যে কিন্তু উপকরণ কতটুকু, কতটুকু ব্যবহার করছি তা কিন্তু বলা নাই। এখানে বলা আছে কিন্তু যে আমি কতটুকু A মানে কত কেজি A, কত কেজি B, কত কেজি C এরকম তৈরি করছি। তো এই এক্সাম্পলটাও যদি আপনাদের যদি এই তথ্যটা যদি দেওয়া না থাকে, মনে করেন এই তথ্যটা নাই। এখন আপনারা আগের মতো যদি এই অঙ্কটাও যদি আপনারা করার সময় যদি ভগ্নাংশটা যদি ঠিক এরকমের লিখেন, আমি জাস্ট লিখে দেখাই। ওকে? মানে আংশিক উপকরণ কর রেয়ারটা মানে ইনপুট ট্যাক্স। ঠিক আছে? তো এখানে ভ্যাট হচ্ছে কত টাকা? ভ্যাটটা একবারে ৭,২০০ টাকা ১০% ৭২০ টাকা। তো ৭২০ এর এই ঠিক আছে? নিচে বড় দাগ দিছি কারণ এখানে অনেকগুলা ৪ টা আইটেম। উপরে হচ্ছে জাস্ট এ এর ওজন। তা এর ওজন হচ্ছে কত? ১০ কেজি মাত্র। এ আদর্শ হারে বিক্রি করছে। ঠিক আছে? ১০ কেজি এ। আর নিচে হচ্ছে এরকম ১০, ৮, ৪, ২ ঠিক আছে? এই এতটুকুই। তাহলে যোগ করলে কত হয়? ৪, ২, ৬, ৮, ৮, ৬, ১৪, ১৪ আর ১০, ২৪। এখন আপনি যদি দেখবেন এই ২৪ দেখে মনে হবে কি সুন্দর মিলে গেল। এই ২৪ দিয়ে যখন ৭২০ কে কাটবেন, কাটাকাটি করবেন। তো ৩ ২৪ এ ৭২ তো ৩০ হয় এই জায়গায়। তো ৩০ আর ১০ গুণ করলে কত হয়? ৩০০ টাকা। তো আপনি এরকম ৩০০ টাকা ইনপুট ট্যাক্স মানে ভ্যাট লিখে চলে আসবেন। তো আপনার অঙ্ক কিন্তু আসলে এই জায়গায় হবে না। ঠিক আছে? কারণ এই জায়গায় আপনি যে এই জিনিসগুলো বসাইছেন এগুলো কিন্তু একটাও আসলে উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য না। আপনি এখানে বসিয়েছেন যে উৎপাদিত পণ্য কত কেজি করে তৈরি করা হয়েছিল সেইটা। ঠিক আছে? তো এভাবে করে করলে হবে না। ওকে? তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো অ্যান্সারটা কি হবে? এটা আপনারা করবেন। নিজেরা, নিজেরা করবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ইনফরমেশনটুকু ইউজ করতে হবে যে এবিসি প্রত্যেকটির বিক্রয় মূল্য দেওয়া আছে ৳১২০, ৳৯৫, ৳৬০, ৳৮০ সরি ৳৮০, ৳৬০। তো এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলিফ টেকনোলজি নামক একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা এ নামক একটি উপকরণ দিয়ে এক্স নামক একটি পণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আদর্শ হারে বিক্রি করে। মানে এ উপকরণ দিয়ে যে পণ্যটা তৈরি করে সেই পণ্যটা হচ্ছে এক্স। আর সেটা আদর্শ হারে মানে 15% হারে বাজারে বিক্রি করে। তার মানে এ উপকরণ যে ক্রয় করা হয়েছিল সেটার বিপরীতে যে পরিশোধিত ভ্যাট সেটা রেয়াত নিতে পারবে। তো এখানে সেটাই বলা আছে এবং এর বিপরীতে রেয়াত গ্রহণ করে। ব্যাপারটা বুঝতে পারছি আমরা আসলে। এরপরে পাশাপাশি একই উপাদান এ দিয়ে মানে এ দিয়েই আরেকটা উপকরণ তৈরি পণ্য তৈরি করে পাশাপাশি একই উপাদান এ দিয়ে ওয়াই নামক ভিন্ন আরেকটি পণ্য তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে যা প্রথম তফসিল দ্বারা মূসক অব্যাহতিপ্রাপ্ত। তো এইটুকু এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে ওয়াই নামক পণ্যের বিপরীতে যে যতটুকু এ তৈরি করা হয় সেই ততটুকু এর বিপরীতে যে পরিশোধিত যে ভ্যাট সেই ভ্যাটটা আসলে রেয়াত নেওয়া যাবে না। তো এবার আমরা আইনের যে ৪৬ আর ৪৭ এই ধারা দুটার মধ্যে ২ টা উপধারা দেখব। তো ফার্স্টে ৪৬ এর একটা উপধারা দেখি সেটা হচ্ছে ১ এর মানে উপধারা ১ এর দফা গ। তো দফা গ-তে এটা এরকম বলা আছে আপনারা জানেন যে এটা আসলে এখানে একটা তামাদিকালের কথা বলা আছে। যে আসলে একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে যে যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় করা হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই কর মেয়াদে আপনি উপকরণ ক্রয় বা সংগ্রহ করলেন তো সেই কর মেয়াদে আ সেই কর মেয়াদে কিংবা তার পরবর্তী ৪ কর মেয়াদের মধ্যে অর্থাৎ আপনি যে কর মেয়াদে কিনলেন সেই কর মেয়াদ সহ আসলে আপনি ৫ কর মেয়াদ সময় আসলে পাবেন। তার মধ্যে কিন্তু আসলে আপনাকে রেয়াত গ্রহণ করতে হবে। তো এই পয়েন্টটা দেখলে কিন্তু অনেকেই কিন্তু একটা আ মানে প্রশ্নের মধ্যে চলে আসেন যে মানে অনেকের মনে একটা প্রশ্ন চলে আসে যে তাহলে তো আমাকে এর মধ্যেই আসলে পণ্য উৎপাদন করে বিক্রি করতে হবে। ওকে? তো এরকম একটা কথা আসলে অনেকেই বলে থাকে। মানে অনেকেই এটা নিয়ে আসলে কনফিউশন এ পড়ে। তো এই কনফিউশনটা দূর করার জন্য যে আসলে কনফিউশন না মানে এটা আসলে দেখে সবাই পড়বে। কারণ এখানে ওরকম স্পষ্ট করে আসলে বলা নাই যে আপনি আসলে এই ৪ মাসের মধ্যেই মানে পরবর্তী ৪ কর মেয়াদের মধ্যেই কি আপনি আসলে পণ্য উৎপাদন করে আপনাকে বিক্রি করতে হবে কিনা। কারণ আপনারা জানেন যে পণ্য উৎপাদন করে বিক্রি করার পর সেই বিক্রিত বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার যদি ১৫% হয় তাহলে কিন্তু আপনি রেয়াত পাবেন। তাহলে আপনি যদি এখানে চিন্তা তো করতেই পারেন যে হ্যাঁ, আমি তো তাহলে এই সময়সীমার মধ্যে তো আমি পণ্য উৎপাদন করে বিক্রি করতে নাও পারতে পারি।
ওকে? তো এই জন্য ধারা ৪৭-এ এটা কিন্তু প্রথম দিকে ছিল না এই উপধারাটা। উপধারা ১ ক নামে একটা উপধারা ২০২২ সালের অর্থ আইন দ্বারা কিন্তু এখানে আসলে সংযোজন করা হয়। আগে কিন্তু ১ এর পর ২ ছিল। যখনই আপনারা দেখবেন ১ ক, তার মানে এখানে এই উপধারাটা পরবর্তীতে সংযোজন করা হইছে এই জাস্ট এই কনফিউশনটা বা এই সমস্যাটা দূরকরণের জন্য। তো এখানে স্পষ্ট করে বলা আছে, আপনারা একটু পড়ে দেখবেন যে হ্যাঁ, আপনি যখনই উপকরণ কিনবেন তখনই কিন্তু আপনি দাখিলপত্রে এই যে পার্ট 4 এ যেটা আমরা অলরেডি দেখিয়েছি যে সেখানে আপনি রেয়াত নিতে পারবেন। এর পরবর্তীতে আপনি সেই উপকরণ দিয়ে উৎপাদিত পণ্য আপনি যদি পরবর্তীতে যদি আদর্শ হারে বিক্রি করতে না পারেন, তাহলে যতটুকু উপকরণের জন্য বিক্রি করতে পারলেন না, ততটুকু উপকরণ আপনি আসলে বৃদ্ধিকারী সমন্বয় করে ফেরত দিয়ে দিবেন। ওকে? তো এই কথাগুলো আসলে এই জায়গায় বলা আছে, আপনারা একটু পড়ে দেখেন। ঠিক আছে? তো এই ধারাটা না আসার আগেও, মানে এই উপধারাটা না আসার আগেও কিন্তু আমরা এই প্র্যাকটিসটাই করতাম। ঠিক আছে? কারণ শুরুতে তো আমরা কেউ বলতে পারবো না যে মানে এই সে হ্রাসকৃত হারে বিক্রি করবে না আদর্শ হারে বিক্রি করবে বা অন্য কোনো হারে বা অন্য কিছু হতে পারে। তো আগে থেকে তো কেউ কিছু বলতে পারে না। কিন্তু আপনাকে তো এরকম একটা সময় বেঁধে দিয়েছে যে আপনাকে ৪ মাসের মধ্যেই কিন্তু আপনাকে আসলে উপকরণ করে রেয়াত নিতে হবে। আগে কিন্তু এটা মনে হয় ২ মাস ছিল। ঠিক আছে? তারও আগে। এটা সম্ভবত ২০২০ সালের আগে ২ মাস ছিল মেবি। আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? ২০২০ সালের অর্থায়নটা দেখলেই বুঝবেন। তো কথা হচ্ছে গিয়ে যে এই সমস্যার জন্য আসলে এই ধারাটা সংযোজন করছে। তো এই প্রবলেমটা আসলে আপনাদেরকে এখানে দেওয়া হইছে জাস্ট এই ২ টা ধারার উপর, উপধারার উপর বেস করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে ২০০০ মানে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি আদর্শ হারে ৳৮০ দরে ৪,০০,০০০ টাকা মূল্যে ৫ টন উপকরণ ক্রয় করে। ওকে? ৫ টন এই উপকরণ ক্রয় করে। এই উপকরণ ক্রয় করে কিন্তু এই যে মূল্যটা ৳৪,০০,০০০ যে টোটাল মূল্য, সেই ৳৪,০০,০০০ মূল্যের ৳২,০০,০০০ ব্যাংক চেকের মাধ্যমে, ৳১,০০,০০০ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, মোবাইল ব্যাংকিং বলতে বোঝায় বিকাশ, নগদ, রকেট এরকমের যেগুলো আছে। ঠিক আছে? মোবাইল ব্যাংকিং মাধ্যমে আর বাকি ৳১,০০,০০০ মানে নগদে পরিশোধ করে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ধারা যে ৪৭ না ৪৬ এর একদম শুরুতেই যে বলা আছে, অলরেডি আমরা একটু দেখছি যে ৳১,০০,০০০ উপরে যদি মূল্য ক্রস করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেয়াত পাওয়ার জন্য, মানে রেয়াত পাবেন শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে আর মোবাইল ব্যাংকিং মাধ্যমে যদি পরিশোধ করেন তাহলে রেয়াত পাবেন। ঠিক আছে? এছাড়া অন্য কোনোভাবে মানে পরিশোধ করলে রেয়াত পাবেন না। কারণ কোন ক্ষেত্রে রেয়াত পাবেন না এটা কিন্তু সেটার লিস্ট। ঠিক আছে? তো কথা হচ্ছে গিয়ে যে রেয়াত পাওয়ার জন্য। তো এখন কথা হচ্ছে যে এই পণ্য তো কিনে ফেলছেন। ঠিক আছে? তো এই প্রবলেমটা দেওয়া হয়েছে এই কারণে। আচ্ছা, আমরা এর পরের এন্ট্রিটা দেখি যে মার্চ মাসের ঘটনা। তো ১ম ফেব্রুয়ারি মাসে কিন্তু শুধু এই ঘটনাটাই ঘটছে, আর কিছু ঘটে নাই। ঘটে নাই বলতে বোঝায় যে পণ্য উৎপাদন করছে কিনা সেটাও এখানে বলা নাই। কিন্তু বিক্রি করছে কিনা সেটাও বলা নাই। ওকে? তার মানে এগুলো হয়তো কিছু করে নাই। আমরা এরকম করে ধরে নিব। তো এরপরে মার্চ মাসে মানে পরবর্তী মাসে উপরোক্ত ৫ টন উপকরণের ৩ টন দিয়ে, মানে কিনছিল কিন্তু টোটাল ৫ টন ফেব্রুয়ারি মাসে ৫ টনের, এই যে এখানে বলা ছিল যে ৫ টন কিনছিল, ৫ টনের ৩ টন উপকরণ দিয়ে ৫,০০০ একক, ৫,০০০ একক এক্স, ৫,০০০ একক এক্স বলতে বোঝায় একক মানে হচ্ছে আসলে এখানে আপনি টি বলতে পারেন, ৫,০০০ টি হতে পারে, ৫,০০০ লিটার হতে পারে, ৫,০০০ কেজি হতে পারে। তো কি হবে আমরা জানি না, এগুলো সব এভাবে করে ধরছি আমরা, সেজন্য এটাকে একক বলি। ৫,০০০ একক এক্স এবং বাকি ২ টন দিয়ে ৬,০০০ একক ওয়াই উৎপাদন করে প্রতি একক এক্স, মানে এক্স এর বিক্রির রেট দেওয়া আছে, প্রতি একক এক্স ৳৫০ মূল্যে। ঠিক আছে? এখন যদি এখানে ৫,০০০ লিটার হয় তাহলে প্রতি লিটার ৳৫০ মূল্যে, ঠিক আছে, বিক্রি করছে। আর প্রতি একক ওয়াই ৳৬০ মূল্যে স্থানীয় বাজারে বিক্রি করছে। ঠিক আছে? তো এই তথ্য ২ টা দেওয়া আছে, ২ টা কিন্তু ২ মাসের। ঠিক আছে? তো ২ টা ২ মাসের আমি এই কারণে দিয়েছি যাতে আপনারা এই যে উপধারা ১ এর ক এটা এপ্লাই করতে পারেন। কারণ এখানে বলাই আছে এরকমের যে আপনি শুরুতেই রেয়াত নিয়ে নিবেন। পরবর্তীতে যখন আপনি দেখবেন যে না রেয়াতের শর্ত আপনি পূরণ করতে পারেন নাই। মানে বিক্রির সময়ে যে রেয়াতের যে শর্ত, সেই শর্তটা পূরণ করতে পারেন নাই, অথবা উপকরণ ক্রয়ের বিপরীতেও যদি আপনি কোনো শর্ত পূরণ করতে না পারেন তাহলে সেই রেয়াতটা আপনি আবার বৃদ্ধিকারী সমন্বয় করে ফেরত দিয়ে দিবেন। এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে, এই যে বৃদ্ধিকারী সমন্বয়পূর্বক দাখিলপত্রে প্রদর্শন করিতে হবে। দাখিলপত্রে প্রদর্শন করা মানেই হচ্ছে রেয়াতের টাকাটা আবার রিফান্ড করা, মানে আপনি ফেরত দিয়ে দিবেন। ওকে? তো এখন কথা হচ্ছে যে এটা আপনি কিভাবে সমাধান করবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রশ্নটা কিন্তু এইভাবে করে আমি করছি। তো এরকম প্রশ্ন আসলে কোনো জায়গায় আছে কিনা আমি জানি না। এটা আসলে আমি নিজে তৈরি করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখানে প্রশ্নটা হচ্ছে এরকম যে উপরোক্ত তথ্যানুযায়ী, মানে ২ টা মাসের যে ঘটনাটা ফেব্রুয়ারি আর মার্চ মাসের, তো উপরোক্ত তথ্যানুযায়ী এলিপ্স টেকনোলজি ফেব্রুয়ারি ও মার্চ মাসের দাখিলপত্রে কোন, কোন নোটে কি তথ্য এন্ট্রি দিবে তা আলোচনা করুন। তো আসলে এটা আসলে উপকরণ আংশিক উপকরণ কর সম্পর্কিত। তো আমরা আসলে এরকম প্রবলেম এর আগেও সলভ করছি। তো সেখানে কিন্তু আমরা দেখছি যে আমরা এরকম আংশিক উপকরণ কর রেয়াত কিন্তু হিসাব করতাম। সেই হিসাব করেই কিন্তু আসলে আমরা এন্ট্রি করছি। তো কোনো, কোনো ক্ষেত্রে আমরা উপকরণ কর রেয়াত নিয়েছি, কোনো, কোনো ক্ষেত্রে আমরা উপকরণ কর রেয়াত ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে ফেরত দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো ওই প্রবলেমগুলো হচ্ছে আসলে এইটা, এরকমের আরকি।
তো শুরুতেই আমরা দেখব যে ফেব্রুয়ারি ২০২৪ এই মাসের জন্য আসলে কি, কি এন্ট্রি হবে। তো এখানে আপনারা একটি ব্যাপার খেয়াল করছেন যে এলিফ টেকনোলজি কিন্তু আসলে একটা লিমিটেড প্রতিষ্ঠান নয়। তার মানে তাদের যে ক্রয়ের বিপরীতে যে উৎসে কর্তন করতে হবে, তো সেরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো এক্ষেত্রে যেহেতু ক্রয় করছে, তো এইজন্য এটা হবে আসলে একটা ইনপুট ট্যাক্স, মানে উপকরণ কর রেয়াত আপনি নিবেন। তার মানে এটা আসলে আপনাকে পার্ট 4 এ এন্ট্রি দিতে হবে। আর যেহেতু এটা আদর্শ হারে ক্রয় করা হয়েছে, তার মানে আদর্শ হারের জন্য যে নির্দিষ্ট যে নোটটা রয়েছে সেই নোটে আসলে আপনারা এটা এন্ট্রি দিবেন। তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে এখানে যে ৫ টন পণ্য কিনছে, তো এই ওজনটা এক্ষেত্রেও আমাদের কোনো কাজে লাগবে না। তো আপনাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসলে এরকম ওজন-টোজন দিয়ে আপনাকে একটু কনফিউজিং করার চেষ্টা করতে পারে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এক্ষেত্রে উপকরণ কর রেয়াতের যে পরিমাণটা, তো এক্ষেত্রে অনেকে করে কি যে টোটাল যে উপকরণ কর রেয়াত সেটাকে আবার একটা ভগ্নাংশ দিয়ে গুণ দিয়ে, যেটা আপনাদেরকে আমি অলরেডি দেখিয়েছি। তো আপনারা এখানে সংক্ষেপে এভাবে লিখতে পারেন, সেভাবে করেও করে। আমি একটু আপনাদেরকে দেখাই যে কিভাবে করে। তো কথা হচ্ছে যে এই জায়গায় টোটাল ভ্যাটটা হচ্ছে ৪ লক্ষ এর, মানে টোটাল ভ্যাটটা ৪ লক্ষ এর, এর মানে গুণ ৪ লক্ষ এর হচ্ছে 15%। এই যে 15% হচ্ছে টোটাল ভ্যাটটা। এই যে টোটাল আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো এইটাকে অনেকে করে কি যে এই জায়গায় যেহেতু দেখা যাচ্ছে যে ২ লক্ষ টাকা ব্যাংক, মানে ব্যাংক চেকের মাধ্যমে, আর ১ লক্ষ টাকা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, তো এটা উপরে দেয় আর নিচে টোটালটা দেয় ২ লক্ষ, ১ লক্ষ, ১ লক্ষ এভাবে করে লিখে। ৪ লক্ষের 15% হচ্ছে ৬০,০০০ টাকা, মানে ৬০,০০০ টাকা হচ্ছে মোট ভ্যাট। আর এটা নিচে দেখতেই পাচ্ছেন যে ২ আর ১ ৩ আর ১ ৪, আর উপরে হচ্ছে ৩। তো এটা হিসাব করলে আসবে ৪ দিয়ে যদি আপনি ৬০,০০০-কে কাটেন তাহলে হবে ১৫,০০০। কাটা মানে আসলে ভাগ, ১৫,০০০ আর ৩ ১৫ হচ্ছে ৪৫,০০০। মানে ৪৫,০০০ টাকা আপনি আসলে উপকরণ কর রেয়াত হিসাবে আসলে পাবেন। ওকে? তো আসলে এই প্রবলেমটা আসলে ২ টা স্টেপে আসলে হিসাব করতে হয়। তো আমরা আচ্ছা একটা ব্যাপার একটু বলে নেই। তো ইনপুট ট্যাক্স যে ৪৫,০০০ টাকা, এইটা আপনার আসলে ফেব্রুয়ারি মাসের যে দাখিলপত্র, সেই দাখিলপত্রে অন্যান্য যেসব এন্ট্রি হবে সেগুলো তো হবেই। তো সেগুলোর পাশাপাশি এই ৪৫,০০০ টাকার এন্ট্রিটা হয়ে যাবে। তো একটা ব্যাপার বলা হয়নি যে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আসলে ৩ লক্ষ টাকার উপরে আসলে আপনি আ মানে কি বলে যে রেয়াতটা, সেই রেয়াতটা পাবেন। তো এখানে আপনি চাইলে যদি সরাসরি যে আপনি এরকম এরকম করে যদি করতেন যে ইনপুট ট্যাক্স ইকুয়াল টু, ঠিক আছে? এখানে যদি আপনারা এরকম করে লিখতেন যে ৩ লক্ষ এর, এর মানে গুণ ৩ লক্ষ এর ১৫%। ৩ লক্ষ এর ১৫% এর কত? ১৫/, আসলে একটা ইংলিশ একটা বাংলা হয়ে গেছে, যেকোনো একভাবে করতে হবে। ঠিক আছে? তো এটাকে আমি ৩ বানিয়ে দিই। ৩। তো এইভাবে যদি করেন তাও দেখবেন ১০০ দিয়ে এই ৩,০০,০০০ কে কাটলে ২ টা শূন্য চলে যাবে। আর ৩ দিয়া ৩ ১৫ কত? ৪৫। তো তাতেও ৪৫,০০০ টাকাই আসবে। তো আপনারা এইভাবেও করতে পারেন। তো আমার মতে এই যেহেতু এখানে পুরা হিসাবটা আসলে দেখা যাচ্ছে যে ইনপুট ট্যাক্স আসলে কত, তো এইভাবে করে দেখাইলেই মনে হয় ভালো। তবে এইভাবে যদি আপনারা করেন, মানে এই যে ইনপুট ট্যাক্স যেটা এখানে দেখালাম, তো এইভাবে করলে আমার মনে হয় সমস্যা নাই, ৪৫,০০০ টাকাই আসবে। কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন যে ৩ লক্ষ টাকার উপরে আসলে আপনি উপকরণ করে রেয়াত পাবেন। কারণ এই ৩ লক্ষ টাকাই আসলে ৩ লক্ষ টাকার ২ লক্ষ টাকা আপনি চেকের মাধ্যমে আর ১ লক্ষ টাকা মোবাইল ব্যাংকিং এ যেহেতু পরিশোধ করছেন, তার মানে এই টাকার জন্য আপনি আসলে রেয়াতের জন্য দাবিদার। যেটা ওই যে আইনের ধারা যে ৪৬, সে ৪৬-এর ৪৬-এই বলা আছে। তো কথা হচ্ছে গিয়ে যে তার মানে এই ইনপুট ট্যাক্স, শুধু এই ইনপুটটা, মানে এইটাই শুধু আপনার এন্ট্রি হবে। ওকে? মানে দাখিলপত্রে। তো মার্চ মাসের জন্য আপনার যে হিসাবটা হবে সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ৫ টন উপকরণের ৩ টন দিয়ে ৫,০০০ একক এক্স তৈরি করা হইছে। তো এখানেও কিন্তু আপনাকে কিছুটা কনফিউজিং করা হচ্ছে যে এখানে বলছে যে ৩ টন দিয়ে ৫,০০০ পিস এক্স তৈরি করা হইছে। আর ২ টন দিয়ে, মানে বাকি ২ টন দিয়ে, কারণ টোটাল কিন্তু ৫ টন কেনা হয়েছিল। বাকি ২ টন দিয়ে ৬,০০০ পিস বা ৬,০০০ একক বা ৬,০০০ লিটার, যাই হোক ৬,০০০ একক ওয়াই উৎপাদন করে আ বিক্রি করা হইছে। তো এখানে বিক্রির ক্ষেত্রে কোনটা কত রেটে বিক্রি করছে তাও বলা আছে যে প্রতি একক এক্স হচ্ছে ৳৫০ মূল্যে আর প্রতি একক ওয়াই ৳৬০ মূল্যে স্থানীয় বাজারে বিক্রি করা হইছে। তো এই ক্ষেত্রে আপনার এই যে টনের যে ওজন, এইটা দিয়ে যদি আপনি হিসাব করেন যে আংশিক উপকরণ কর রেয়াত, তাহলে সেটা ভুল হবে। তো এক্ষেত্রে আপনাকে যেটা হিসাব করতে হবে যে টোটাল যে মূল্য, সেই মূল্যের ভিত্তিতে। তো একটা ব্যাপার আপনাদেরকে অলরেডি বলে দেই যে এই যে বিক্রির, তার মানে এই মার্চ মাসে গিয়ে কিন্তু আপনার এখানে ২ টা এন্ট্রি হবে। একটা এন্ট্রি হচ্ছে যে সরবরাহের বিপরীতে যে প্রদেয় ভ্যাট, সেইটা আপনার দেখাতে হবে। তো আউটপুট ট্যাক্সটা হবে যে ৬,০০০ একক, আ ৫,০০০ একক এক্স বিক্রি করছে। তার মানে ৫,০০০
5,000 আর গুণ হচ্ছে 5,000 একক এক্স হচ্ছে প্রতিটা 50 পিস 50 টাকা করে। তো এই হচ্ছে 5,000 একক 5,000 একক এক্স এর টোটাল মূল্য। ঠিক আছে? মূল্য মানে হচ্ছে ভ্যাট ছাড়া। তো এটার উপরে 15% হারে ভ্যাট দিছে। তার মানে 15/100। ঠিক আছে? তো 100 দিয়ে কাটাকাটি করলে 2 শূন্য কাটা 50, এখানে হিসাব করলে 50 গুণ 50 গুণ 15 এটা হিসাব করতে হবে। তো টোটাল ভ্যাট আসতেছে 37,500 টাকা। তো এইটা হচ্ছে একটা আউটপুট ভ্যাট। ঠিক আছে? আর এটা হচ্ছে এক্স এর জন্য। ঠিক আছে? এক্স এর জন্য। আর ওয়াই এর জন্য এটা আর হিসাব করার দরকার নাই। চাইলে আপনারা ওয়াই এর জন্য তো অব্যাহতিপ্রাপ্ত, তো ওয়াই এর ক্ষেত্রে আউটপুট ভ্যাটটা আসলে শূন্য। তো টোটাল আউটপুট ট্যাক্স হচ্ছে আসলে এইটা, বা আউটপুট ভ্যাট হচ্ছে 37,500 টাকা। তো এইটা আপনাদেরকে পার্ট 3 তে এন্ট্রি দিতে হবে। ঠিক আছে? মানে দাখিলপত্রে এন্ট্রি দেওয়ার সময়। আর আমরা যখন প্রদেয় ভ্যাটটা হিসাব করি তখন এই আউটপুট ট্যাক্স সবগুলো আমরা যোগ দেই। যোগ দেওয়ার পরে সেখান থেকে ইনপুট ট্যাক্স বিয়োগ দেই, তারপরে আবার এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যোগ দেই, লাস্টে আমরা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বিয়োগ দিই, যেটাকে আমরা প্রদেয় কর বলি। আইনের ধারা 45 অনুযায়ী আমরা হিসাব করে থাকি। তো মার্চ মাসের জন্য আরেকটি এন্ট্রি হবে। তো সেটি হচ্ছে যে এর আগে যে গৃহীত রেয়াত, অর্থাৎ 5 টন পণ্যের উপর যে উপকরণ কর রেয়াত গ্রহণ করা হয়েছিল যে 45,000 টাকা, তো সেখান থেকে আসলে একটা অংশ আসলে সরকারকে ফেরত দিয়ে দিতে হবে। তো ফেরত দেওয়ার জন্য আমরা আসলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করি। তো এক্ষেত্রে আপনারা আসলে খেয়াল করে দেখবেন যে এই জায়গাতে ওয়াই নামক যে পণ্যটা উৎপাদন করা হয়েছে, তো সেই পণ্যটা কিন্তু আসলে অব্যাহতিপ্রাপ্ত। তো এই পণ্য তৈরিতে যে উপকরণটা ব্যবহৃত হয়েছে, তো সেই উপকরণের উপর যে পরিশোধিত ভ্যাট, যেটা অলরেডি রেয়াত নেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তো সেটা আসলে ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটা ফেরত দেওয়ার জন্য আমরা একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করব। তো এটা আমরা এভাবে লিখতে পারি। তো এই জায়গায় ফেরত দেওয়ার জন্য টোটাল যে ভ্যাটটা যেটা রেয়াত নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 45,000 টাকা। এই 45,000 টাকার যে উপকরণটা, মানে 5 টন উপকরণ দিয়েই কিন্তু আসলে এখন 3 টন এক্স আর 2 টন ওয়াই উৎপন্ন করা হয়েছে। তো এখানে ফেরত দেওয়ার জন্য যে ভগ্নাংশটা হবে এই জায়গায়, তো সেটার উপরে হবে কিন্তু যে অব্যাহতিপ্রাপ্ত যে পণ্য, সেই অব্যাহতিপ্রাপ্ত পণ্যের সেই মূল্যটা। তো এই জায়গায় অব্যাহতিপ্রাপ্ত পণ্যের মূল্যটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে 6,000 একক ওয়াই তৈরি করা হয়েছে। তো 6,000 হবে উপরে, আর গুণ হবে 6,000 এককের প্রতিটি আসলে 60 টাকা করে, তো 60 দিয়ে গুণ হবে। আর নিচে হবে টোটাল যে মূল্যটা, মানে টোটাল যেটাকে আমরা এ বলছিলাম আগে। তো টোটাল মূল্যটা হচ্ছে মানে টোটাল যে বিক্রয় মূল্য, টোটাল সরবরাহের যে মূল্য। তো টোটাল সরবরাহের মূল্যটা হচ্ছে আদর্শ হারে ছিল 5,000 একক, যেটা হচ্ছে 50 টাকা করে। তো এই জন্য 50, 5,000 গুণন 50, আর যোগ হচ্ছে ওই উপরের ওইটাই, যে 6,000 গুণন 60। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন যে এটা আসবে 26,573 টাকা 37 পয়সা। 573 টাকা 37 পয়সা, এই এত টাকা। তার মানে এত টাকার ভ্যাট আপনাকে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করে সরকারকে ফেরত দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে যে আসলে এর আগে রেয়াত নেওয়া হয়েছিল। তো এখানে আসলে এই প্রবলেমটা তো একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখানেও কিন্তু আসলে এই যে ওজন দেওয়া হয়েছে যে 3 টন দিয়ে 5,000 এক্স পণ্য, আর 2 টন দিয়ে 6,000 একক ওয়াই পণ্য। তো এখানেও আপনারা খেয়াল করবেন যে ফেরত দেওয়ার সময় যদি আপনারা এরকম চিন্তা করেন যে আমি কতটুকু উপাদান দিয়ে কতটুকু অব্যাহতিপ্রাপ্ত পণ্য তৈরি করেছি, তো এখানে কি পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছি, তো এরকমের অনেক কিছু আসলে হিসাব নিকাশ করার আসলে একটা ইচ্ছা জাগে। তো এগুলো আসলে করা যাবে না, কারণ ধারা 47 যে বলে দিয়েছে যে আপনার অবশ্যই এটা সরবরাহের যে মূল্য, মানে সরবরাহকৃত পণ্যের যে বিক্রয় মূল্য ভ্যাট বাদে, তো সেই মূল্যটা দিয়েই কিন্তু অবশ্যই আপনাকে এই যে এই ভগ্নাংশটা আসলে আপনাকে তৈরি করতে হবে। এই ভগ্নাংশের মধ্যে অবশ্যই আপনার সরবরাহের মূল্য হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো এরপর দিন আরও কিছু প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।